আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম। রাত্রির শুরুতে সংবাদ শিরোনাম। বরিশালের জনসভায় যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ধর্মের কথা বলে মানুষের সাথে প্রতারণা করছে একটি দল, অভিযোগ মির্জা ফখরুলের। সেই মা বন্ধুকে যদি আমরা ইজ্জত করতে না পারি, সম্মান করতে না পারি, তার সম্পর্কে যদি কটু কথা বলতে পারি, তাহলে কি আমরা কোনোদিন ভেস্তে যেতে পারবো? দলীয় সরকার আর গোষ্ঠীতন্ত্র কায়েম করতে চায় না জামায়াত। কুড়িগ্রামের জনসভায় দলের আমির ভোট চাইলেন, প্রার্থীদের পক্ষে যোগ দেবেন লালমনিরহাটের সমাবেশে। সারা দেশে জমজমাট নির্বাচনী প্রচার, প্রার্থীদের কথার লড়াইয়ে ছড়াচ্ছে উত্তাপ। শান্তিপূর্ণ পরিবেশের প্রত্যাশা ভোটারদের। ভালো প্রার্থী যে তাকে আমরা ভোট দেবো, মানে এলাকার উন্নয়ন করতে পারে, এলাকার রাস্তাঘাটে কাজ করতে পারে, ওই প্রার্থীকে আমরা ভোট দেবো। সুস্থ ইলেকশন চাই, আমরা কেন্দ্রে যদি ভোট দিতে পারি, এটাই আমাদের কামনা। ভোটের আগে প্রতিশ্রুতি দিলেও সিটি কর্পোরেশন এলাকায় এমপিদের ক্ষমতা সীমিত। নাগরিক সেবায় আইন প্রণয়ন ও জবাবদিহিতা নিশ্চিতে গুরুত্বের তাগিদ। যে প্রতিশ্রুতি দিতেছে এখন, নির্বাচনের আগে সবাই দেয়, আসলে নির্বাচনের পরে এগুলো কিছুই হয় না। এমপি তো আর সবগুলা করতে পারবো না, এর মধ্যে কাউন্সিলর আছে, সিটি কর্পোরেশন মেয়র আছে। এমপির কাজ হচ্ছে ল এর লেভেলে, ল তৈরি করার ক্ষেত্রে। সো এখন প্রশ্ন হচ্ছে, আমি যেটা বললাম যে ম্যাক্সিমাম এমপি এই কানেকশনটা বিল্ড করতেছে না। চট্টগ্রাম বন্দরে কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট, বন্ধ কন্টেইনার হ্যান্ডলিং সহ সব ধরনের কার্যক্রম। টেন্ডার ছাড়াই ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি ইজারা চেষ্টায় যৌক্তিকতা নিয়ে প্রশ্ন। বরিশাল বেলস পার্ক মাঠে বিএনপির বিভাগীয় নির্বাচনী সমাবেশ চলছে এবং যোগ দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি সকাল থেকেই তার আসার জন্য বরিশাল এবং আশপাশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে উপস্থিত হন এবং বিভাগের 21টি আসনের প্রার্থীকে ভোটারদের সামনে পরিচয় করিয়ে দেবেন বিএনপি চেয়ারম্যান। একই সাথে ধানের শীষের পক্ষে ভোট চাইবেন। সেই সাথে আগামীর দেশ গড়ার পরিকল্পনা আর স্থানীয় সমস্যা নিয়ে তারেক রহমানের চিন্তা ভাবনা উঠে আসবে আজকের সমাবেশের বক্তব্যে। 2 দশকের বেশি সময় পর তারেক রহমানের বরিশাল সফর ঘিরে তৃণমূলের নেতাকর্মীরা বেশ উজ্জীবিত। তাদের প্রত্যাশা, এই সমাবেশের মধ্য দিয়েই ভোটের প্রচারে গতি বাড়বে এবং ভোটাররাও আশ্বস্ত হবেন প্রার্থীর প্রতি। বরিশালের সমাবেশ শেষে তারেক রহমান যোগ দেবেন ফরিদপুর রাজেন্দ্র কলেজ মাঠের নির্বাচনী সমাবেশে এবং বরিশালের জনসভায় কিছুক্ষণের মধ্যেই বক্তব্য রাখবেন তারেক রহমান। ক্যান্ডিডেট আছে বরিশাল বিভাগে, সবাইকে বিপুল ভোটে জয়যুক্ত করে ভোট দিয়ে জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী দেখতে চায় বরিশাল বিভাগের মানুষ। টাউনের অহংকার তারেককে দেখতে বলে আমরা অনেক দূর থেকে, আমরা অনেক আগ্রহ নিয়ে এখানে আইছি। সারা বাংলাদেশের লোকের যেই প্রত্যাশা, আমাদেরও সেই প্রত্যাশা। আমরা চাই একটা সুষ্ঠু একটা নির্বাচন, আমরা চাই সুষ্ঠু একটা বাংলাদেশ। আর মাত্র 7 দিন পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রচারণায় দিনের বেশিরভাগ সময় কাটছে প্রার্থী ও কর্মী সমর্থকদের। সকালে ঠাকুরগাঁওয়ে নির্বাচনী পথসভায় 1 আসনের বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ইসলামের কথা বলে মানুষের সাথে প্রতারণা করছে একটি দল। তাদের প্রতীকে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে বলছে, অথচ নিজেরাই নারীদের অসম্মান করে যাচ্ছে দলের নেতারা। মা বোনদের সম্মান না করতে পারলে কখনোই বেহেশতে যাওয়া যাবে না বলে উল্লেখ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে নারায়ণগঞ্জে জামায়াতের নির্বাচনী পথসভায় যোগ দেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এছাড়া সারা দেশের প্রার্থীরাও নিজেদের নির্বাচনী এলাকার প্রতিটি অলি গলি চষে বেড়াচ্ছেন। কর্মী সমর্থকদের সাথে নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, তাদের দুঃখ দুর্দশার কথা শুনে সে সকল সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন। এর পাশাপাশি লিফলেট বিতরণ, পথসভা এবং উঠান বৈঠকে সকাল থেকে রাত অবধি নির্বাচনী প্রচারণা চলছে। দলীয় প্রার্থীদের সাথে পাল্লা দিয়ে গণসংযোগ করছেন স্বতন্ত্র প্রার্থীরাও। মা বোনদেরকে ভুল বুঝাচ্ছে যে দাঁড়িপাল্লা ভোট দিলে নাকি আপনার জান্নাত পাই যাবে। যে আমির সাহেব, তিনি নাকি মহিলাদেরকে খুব অশ্লীল ভাষায় গালিগালাজ করছে। সেই মা বন্ধুকে যদি আমরা ইজ্জত করতে না পারি, সম্মান করতে না পারি, তার সম্পর্কে যদি কটু কথা বলতে পারি, তাহলে কি আমরা কোনোদিন ভেস্তে যেতে পারবো? যদি না পারেন 12 তারিখে দেখে নিতে, তাহলে 13 তারিখ থেকে আরো 5 বছর আমরা এরা দেখে নিব। আসলে এরা আপনাদেরকে দেখে নিব। আপনার দোকানে দোকানে সাদাবাজি করবে, ঘরে ঘরে হুমকি দিবে, সন্ত্রাস করবে, সামাজিক ভাবে ভেজাল লাগাবে। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আজ থেকে
অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন শ্রমিক কর্মচারীরা। সকাল থেকে এই কর্মসূচি শুরু হয়। এদিকে বিভিন্ন দেশে বাতিল এবং অযোগ্য ঘোষিত ডিপি ওয়ার্ল্ডকে চট্টগ্রাম বন্দরে আনতে তৎপর একটি মহল। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে অনড় বর্তমান কর্তৃপক্ষ। এজন্য শস্যের ভেতর ভূত, আড়ালে বিগ ডিল, আন্তর্জাতিক খেলা, শেষ মুহূর্তে স্বার্থ সিদ্ধি, এমন সব আলোচনা চলছে স্বয়ং স্টেক হোল্ডারদের মধ্যে। সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে চট্টগ্রাম বন্দরের এনসিটি দেওয়ার প্রক্রিয়া শুরু হয় আওয়ামী লীগ সরকার আমলে। 2020 সালের জানুয়ারিতে সরকারকে এনসিটি পরিচালনার প্রস্তাব দেয় ডিপি ওয়ার্ল্ড। 2019 সালের আগস্টে এবং 2023 সালের মার্চে তৎকালীন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সাথে সাক্ষাৎ করে কোম্পানিটির উপমহাদেশীয় ও সাব সাহারা আফ্রিকার সিইও অ্যান্ড এমডি রিজওয়ান সুমারের নেতৃত্বে প্রতিনিধি দল। ফ্যাসিবাদী আমলে এ তৎপরতার নেপথ্যে কথিত বিগ ডিল ছিল বহুল আলোচিত। গত সরকারের সেই প্রক্রিয়া বহাল গণ অভ্যুত্থানের পরও চিহ্নিত করে কাউকে কাজ দেওয়ার জন্য অতীতেও কিন্তু অনেক ধরনের দুর্নীতি আমরা দেখেছি এবং অনেক সরকারের উচ্চ পর্যায়ে বিভিন্ন সরকারের ব্যক্তিরা কিন্তু জড়িত ছিল। দুর্নীতির যেই এখানে শিকড় গেড়েছে ওটাকে যদি কন্টিনিউ করতে চায় কেউ, সেটাও কিন্তু সমর্থনযোগ্য না। বিতর্কিত ডিপি ওয়ার্ল্ডের কর্মকাণ্ড বিশ্বজুড়েই প্রশ্নবিদ্ধ। টার্মিনাল পরিচালনায় চুক্তির শর্ত লঙ্ঘন এবং অনিয়ম অযোগ্যতার কারণে যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা সহ অনেক দেশ তাদের সাথে চুক্তি বাতিল করেছে। সর্বমহলের মতামত উপেক্ষা করে টেন্ডার ছাড়াই ডিপি ওয়ার্ল্ডের সাথে গোপন চুক্তির তোড়জোড়ে বিস্মিত সবাই। ঠিকমতো দেখে শুনে যাচাই করে যদি না নেই তাহলে এদের কারো না কারো হাতে পড়ে যাব এবং তাদের মতোই তারা কাজ চালাবে। তাতে আমার বন্দরের লাভ হবে না, দেশের লাভ হবে না। ডিপি ওয়ার্ল্ড তো পৃথিবীর কোনো দেশে ব্যবসা করার জন্য যায় না। ডিপি ওয়ার্ল্ড পৃথিবীর বিভিন্ন দেশের বন্দরগুলোতে যায় আমেরিকান এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। রাষ্ট্রের বিপক্ষে যখন গিয়ে তারা অবস্থান করে, ওই দেশ বাধ্য হয় তাদেরকে সেখান থেকে বের করে দিতে। তাদের যে টার্মস অফ কন্ডিশন, যদি কোনো কারণে সরকার পক্ষ চুক্তি বাতিল করে, তাদের ওই আপনার জামানত তাদেরকে সুদে আসলে ফেরত দিতে হবে। সেদিক থেকেও তারা মুনাফাভোগী। 2001 সালে বিএনপি সরকারের আমলে প্রায় 2000 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় এনসিটি। এরপর থেকে এ পর্যন্ত যন্ত্রপাতি সংযোজন হয়েছে প্রায় 3500 কোটি টাকার। ডিপি ওয়ার্ল্ডকে কোনো বিনিয়োগই করতে হবে না। পুরোপুরি রেডি একটি টার্মিনাল অস্বচ্ছ প্রক্রিয়ায় বিদেশি অপারেটরের হাতে তুলে দেওয়ার যৌক্তিকতা নিয়ে উঠেছে প্রশ্ন। প্রথমে $42 মধ্যে এই চুক্তি সম্পাদন করার জন্য আমাদের কর্মকর্তাদেরকে চট্টগ্রাম বন্দর থেকে নিয়ে তারা বিডিও অফিসে আটকিয়ে রেখে এই চুক্তি স্বাক্ষর করানোর জন্য, নেগোসিয়েশন ফর্ম স্বাক্ষর করানোর জন্য তারা কাজ করতেছে। আমরা যখন টেলিভিশন আপনাদের সাথে কথা বলি গত পরশুদিন, তখন এটাকে $60 উন্নীত করছে। আমরা যতটুকু জানি যে এই ডিপি ওয়ার্ল্ডের কাছে চট্টগ্রাম বন্দরকে বিক্রি করে দিতে পারলে, তথা দেশকে বিক্রি করে দিতে পারলে তারা 600 কোটি টাকা কমিশন পাবে। এরকম একটা বিতর্কিত প্রতিষ্ঠানকে আমরা বন্দরটা কেন দিব, কার স্বার্থে দিব, আমাদের দেশে কী লাভ? এখানে কোনো না কোনো ব্যক্তির, কোনো না কোনো গোষ্ঠীর, কোনো না কোনো আন্তর্জাতিক স্বার্থের এখানে হস্তক্ষেপ আছে। 2.5 লাখ বর্গমিটার আয়তনের এনসিটিতে মোট 5টি বাঁধ। বছরে হ্যান্ডেলিং হয় গড়ে 1.3 মিলিয়ন টিইউএস কন্টেইনার। প্রতি টিইউএস কন্টেইনার থেকে বন্দরের আয় $167। আর এই বিপুল অঙ্কের আয়ের দিকেই চোখ পড়েছে সংঘবদ্ধ চক্রের।